আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, যেটি হচ্ছে HTML এর বোর্ডের বিভিন্ন সলিউশন। তো এতদিন আমরা বেসিক ক্লাসগুলো করেছি। আজকে আমরা বেসিক ক্লাসগুলো কিভাবে বোর্ডে আসে এবং সেটার প্রয়োগ কিভাবে করতে হয় আমরা সেটা নিয়ে কথা বলবো। তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি একটি বোর্ডের প্রশ্ন। তো এই বোর্ডের প্রশ্নটি নিয়ে যদি আমরা কথা বলি, এখানে আসলে আমি শুধু কোডিং পার্টটা নিয়ে কথা বলবো, আর যেটা হচ্ছে উইদাউট কোডিং পার্ট ওটা তোমরা নিজেরা রিডিং পড়ে নেবে। এটার সলিউশন আমার গ্রুপে আপলোড করা আছে। তো আরও একটি কথা বলতে চাচ্ছি যেটি খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে তোমরা বিভিন্ন গাইড বই কিংবা নোট ফলো করতে পারো এই HTML এর বোর্ডের বিগত সালের সমাধানগুলোর জন্য, কিন্তু সেখানে ব্যাপক ভুল রয়েছে। অর্থাৎ তারা কোডিংগুলো না করেই তোমাদের সামনে পাবলিশ করে, বা নিয়মতান্ত্রিক মেনে দেখা যায় যে কোডিং করে, কিন্তু অনেক কিছুর সতর্কতা সহিত লক্ষ্য করার না কারণে বা লক্ষ্য না রাখায়, কিন্তু কোডিং করার সময় অনেক কিছুই সতর্কতার সহিত লক্ষ্য না রাখায় গাইড বইগুলোতে কোডিংয়ের ব্যাপক ভুল রয়েছে। তো আমরা আজকে এমনভাবে কোডিংগুলো করব যেন আমাদের পরীক্ষায় সম্পূর্ণ নম্বর পাওয়া যায়। তো আমরা শুরুতেই কথা বলবো ময়মনসিংহ বোর্ড 2024-এর একটি প্রশ্ন। এটি ময়মনসিংহ বোর্ডে এসেছে 2024-এ। তো এই প্রশ্নটি দেখার আগে আমরা কিছু বেসিক জিনিস একটু স্টাডি করে নিই, যেটা আমরা আমাদের 2 নং ভিডিওতে অর্থাৎ ক্লাস 2-তে আমরা এগুলো নিয়ে কথা বলছি, ইমেজ ট্যাগ এবং অ্যাট্রিবিউট ট্যাগ, হাইপার লিঙ্ক ট্যাগ। তো এখন আমরা কথা বলি হচ্ছে ইমেজ ট্যাগ। তো ইমেজ ট্যাগের বেশ কিছু অ্যাট্রিবিউট রয়েছে আমরা জানি। ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের ছবির নাম, অর্থাৎ হচ্ছে ছবির সোর্স, এবং হচ্ছে ওয়াইড যেটা চড়া, হাইট উচ্চতা, এবং অল্টার। তো কখন কোনটা ইউজ করব, এখানে 2 ধরনের অ্যাট্রিবিউট রয়েছে। একটা হচ্ছে বাধ্যতামূলক, যেটা ব্যবহার না করলেই নয়, যেমন সোর্স। এই সোর্স অ্যাট্রিবিউটে যদি আমরা ব্যবহার না করি তাহলে ছবিটি আসবে না। আর প্রশস্ততা, এটা ছবি প্রশ্নে যদি দেওয়া থাকে চওড়া এতটুকু হবে তাহলে তুমি অবশ্যই নিতে হবে, আর যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে নেওয়ার প্রয়োজন নাই। সেম ভাবে হাইটেরও একই অবস্থা, ওয়াইড এন্ড হাইট প্রশ্নের উপর ডিপেন্ড করবে। অল্টার, ALT হচ্ছে অল্টারের শর্ট ফর্ম। অনেক জায়গায় তোমরা দেখবে যে ছবি না থেকে, ধরো এটা একটা ছবি, এই ছবিটা নাই, এখন এই ছবিটা না থেকে ছবির জায়গায় একটা নাম রয়েছে, তুমি এখানে লেখা আছে ছবি, বাট ছবি না থেকে ছবির নাম আছে। সেক্ষেত্রে ছবি না দেখা গিয়ে যদি নাম দেখা যায় তখন তুমি অবশ্যই এই অল্টারটি ইউজ করবে। অল্টারের আমরা যা অ্যাট্রিবিউটের মধ্যে লিখবে, ছবির যে নামটা থাকবে ওইটা লিখবে। তো একসাথে যদি আমরা বলি, অবশ্যই মূল ট্যাগটা হচ্ছে ইমেজ ট্যাগ। আমাদের মূল ট্যাগটা হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ শুরু হবে, এবং এই ইমেজ ট্যাগের বাধ্যতামূলক অ্যাট্রিবিউট হচ্ছে সোর্স, যেটা ছবির নাম, এরপরে ওয়াইড, হাইট, অল্টার, এগুলো প্রশ্নের উপর ডিপেন্ড করবে। তো এই ছিল আমাদের ইমেজ ট্যাগের কথা। এখন আমরা চলে যাই হাইপারলিঙ্ক ট্যাগে। হাইপারলিঙ্কের আমরা একটু মনে করে দেখি। হাইপারলিঙ্ক ট্যাগেরও আমাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। হাইপারলিঙ্ক ট্যাগটা হচ্ছে মূলত এ ট্যাগ শুরু, এই যে এখানে শেষ, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এইটুকু পর্যন্ত হচ্ছে ওপেনিং ট্যাগ, আর এখানে এই ট্যাগটা শেষ হয়ে গিয়েছে। তো এই ট্যাগের অ্যাট্রিবিউট আমরা জানি href, এবং এই অ্যাট্রিবিউট এইটুকু হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট ভ্যালুর মধ্যে আমরা জানি HTTPS এটা লিখতে হয়, এবং ব্যাকস্ল্যাশ দিয়ে মূল ওয়েবসাইটের নাম, ইয়েলো কালারের যে অংশটুকু দেখতে পাচ্ছ এই অংশ হবে মূল ওয়েবসাইটের নাম, আর যার উপরে ক্লিক করব সেটা থাকবে আমার পরে। দেন হচ্ছে আমি এই হাইপারলিঙ্ক ট্যাগকে শেষ করে দিব। এটাকে আরো ভালো বোঝার জন্য তোমরা 2 নং ক্লাসটি অবশ্যই রিপিট দেখতে পারো, অথবা তোমাদের নোট দেখতে পারো। তাহলে মূলত হচ্ছে ট্যাগটা হচ্ছে আমার এই ট্যাগ, অর্থাৎ এই ট্যাগ শুরু, এবং যার উপর ক্লিক করব অর্থাৎ তাকে লেখার পরে এই ট্যাগকে শেষ করে দিব। আর যে ওয়েবসাইটটা প্রবেশ করব সেটাকে আমরা ওপেনিং ট্যাগে href এই অ্যাট্রিবিউটটা লেখার পর এইটুকু কমন, এইটুকু মুছতে রাখতে হবে, এই যে অংশটুকু সকল ওয়েবসাইটে থাকবে। এখন অনেক সময় তোমরা দেখবে যে আমাদের তোমার বেশ কিছু সময় দেখা যায় যে আমরা এখানে এস থাকে, অনেক সময় এস থাকে না। আসলে হাইপার
টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এক্ষেত্রে হচ্ছে এসটা আসলে কি, এস হচ্ছে তোমার সিকিউরড, অর্থাৎ যদি তুমি এস ব্যবহার করো সেক্ষেত্রে ডাটাটা একটু বেশি সিকিউরড হলো, আর এস ব্যবহার না করলে ডাটাটা কম সিকিউরড হলো। তো এক্ষেত্রে আমি বলবো এস ব্যবহার করেই করো, বইয়ে দুইটাই করা যায়, কোনো সমস্যা নেই, বাট এস দিয়ে করলে বেটার। তো এখন আমাদের এবার চলে যাই এগুলোর প্রয়োগে। আসলে আমাদের একটা বোর্ডের প্রশ্ন নেই, যে বোর্ডের প্রশ্নটি হচ্ছে আমাদের একটা রিসেন্ট বোর্ড, যেটা হচ্ছে ময়মনসিংহ 2024 এসেছে। তো আমরা এটাকে একটু স্টাডি করি। তো এটাকে স্টাডি করার জন্য আমাদের প্রথমে আমরা খেয়াল করি এখানে কি কি রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি টেবিল, টেবিলের মধ্যে রয়েছে পিপিলিকা একটা ওয়ার্ড, বাংলাদেশ.jp একটা ওয়ার্ড, NCTB একটা ওয়ার্ড, S0O একটা ওয়ার্ড, A⁻⁻m একটা ওয়ার্ড। আবার দেখতে পাচ্ছি এখানে একটা কলাম ছিল, এই কলামটা উঠে গেছে, তার মানে বেশ কিছু জিনিস আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো এখানে এই জিনিসগুলো এখন আমরা একটু ভেঙে ভেঙে কাজটা করব। তো নিচের একটা শর্ত দেওয়া আছে, আমরা শর্তটা একটু পড়ি। টেবিলটিতে পিপিলিকা স্বাভাবিক ওয়ার্ড নয়, এটি একটি ওয়েবসাইটে লিঙ্ক করা, এবং বাংলাদেশ মানচিত্র এটি .jp স্বাভাবিক নয়, এটি হচ্ছে একটা ইমেজ, এবং এটি হচ্ছে একটি ওয়েবসাইট। এখন পিপিলিকা নামের ওয়েবসাইটের আগে পরে কি হবে, তাহলে অবশ্যই আগে পরে www.pipilika.com হবে। তো আর বাংলাদেশ, এটা দেখো এখানে দেখা যাচ্ছে ছবি আছে, বাট ছবিটা প্রদর্শিত না হয়ে ছবির জায়গায় লেখা প্রদর্শিত হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা জানি ইমেজ ট্যাগের সোর্সের পাশাপাশি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে ALT। আর যেহেতু প্রশস্ত চওড়া দেওয়া আছে, প্রথমটাকে চওড়া পরেরটাকে উচ্চতা বলবো, তাহলে আমার ওয়াইড দেওয়া আছে, ওয়াইড হচ্ছে 80, এবং হচ্ছে হাইটও দেওয়া আছে, হাইট হচ্ছে 100। ওকে, এবার আমরা কাজটা করে দেই। কাজটা করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের যে শুরু করতে হবে HTML দিয়ে, আমরা জানি। তো HTML ট্যাগ নিতে হবে, নিলাম। দেন হচ্ছে বডি নিব, দেন হচ্ছে আমাদের টেবিল বর্ডারের মান 1। যেহেতু টেবিলের চওড়া টড়া কিছুই বলে নেই, সেই জন্য আমাদের নেওয়ার প্রয়োজন নাই। তবে চওড়ার কথা না বললেও নেওয়ার প্রয়োজন রয়েছে। কেন প্রয়োজন রয়েছে সেটা যদি আমরা একটু ব্যাখ্যা করি। আমরা এটাকে চওড়া না নিয়ে আগে আমরা একটু কোডিং করি, তারপর আমরা এটা নিয়ে কথা বলবো। এরপরে আমরা এটা কোনো ক্যাপশন নেই, তার মানে আমাদের ক্যাপশন ট্যাগ হবে না। এটা একটা শাড়ি, আমরা দেখতে পাচ্ছি যে পিপিলিকা বাংলাদেশ, এটা একটা শাড়ি। তাহলে অবশ্যই আমাদের শুরুতে যে ট্যাগটা শুরু করতে হবে সেটা হচ্ছে TR ট্যাগ শুরু করতে হবে। এখন TR ট্যাগ শুরু করার পর যখন আমরা এই লাইনের পুরো কাজ কমপ্লিট করব, অর্থাৎ আমাদের এই বাংলাদেশ এবং পিপিলিকা এই লাইনটার প্রথম কাজ শেষ হওয়ার পর আমাদের আবার কি করতে হবে, আবার এই TR ট্যাগকে অবশ্যই কি করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। এবং এর মাঝখানে হবে আমাদের বাকি কাজ, অর্থাৎ এটার মাঝখানে আমরা বাকি কাজগুলো করতে থাকব। এখন মাঝখানে কি হবে, মাঝখানে পিপিলিকা এটা একটা টেবিলের ডেটা, তারপর বাংলাদেশ এটা একটা টেবিলের ডেটা। তার মানে আমাকে অবশ্যই TD ট্যাগ নিতে হবে, টেবিলের ডেটা আমাদের হচ্ছে এটা টেবিলের ডেটা নিব। এবং যখন এই পিপিলিকা লেখা শেষ হবে দেন আমরা টেবিলের ডেটাকে অবশ্যই কি করে দিব, ক্লোজ করে দিব। এখন এই পিপিলিকা একটা স্বাভাবিক ওয়ার্ড, তার মানে এটাকে আমরা স্বাভাবিকভাবে রাখবো, এই যে এখানে করে দিলাম। এখন কথা হচ্ছে স্যার এটি তো স্বাভাবিক লেখা নয়, এটি তো একটি ওয়েবসাইট, তাহলে কি করতে হবে? ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা জানি স্বাভাবিকভাবে না করে আমাদের অবশ্যই এই জিনিসটুকু খেয়াল করতে হবে। তাহলে আমরা এটাকে নিয়ে যাই, এখানে কপি করে একেবারে ঠিক এখানে লিখে দেই, যেহেতু এটা একটা ওয়েবসাইট, হাইপারলিঙ্কটা ইউজ করব। এখন আসি, আমরা একটু সাইজটাকে ছোট করে নেই যাতে আমাদের লেখাটা সামঞ্জস্যপূর্ণ হয়। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটের ক্ষেত্রে বেশ কিছু বিষয় আমাকে লক্ষ্য রাখতে হবে। এখন এই বেশ কিছু বিষয় কি কি? বেশ কিছু বিষয় হচ্ছে আমার মূল ওয়েবসাইটটা আসলে কি। মূল ওয়েবসাইটটা হচ্ছে pipilika.com, www.pipilika.com। তাহলে আমি এই মূল ওয়েবসাইটের নেমের জায়গায় আমি এটাকে মুছে দিব। এটাকে মুছে দিয়ে আমি এখানে লিখব হচ্ছে www.pipilika.com।
তো এই হচ্ছে আমাদের এই মূল ওয়েবসাইটের নাম pipilika.com। যার উপরে ক্লিক করব পিপিলিকা এই ওয়ার্ডটার উপর, তার মানে এই ওয়ার্ডটা হচ্ছে আমার এইখানে থাকবে। তো এই হাইপারলিংক ট্যাগটাকে যদি ভালো বোঝার জন্য তোমরা চাইলে 2 নম্বর ভিডিওটা আবার ভালো করে দেখতে পারো, তাহলে আশা করি আর ভালো বুঝতে পারো পিপিলিকা। ওকে, তাহলে সবসময় রাখবো হাইপারলিংক ট্যাগকে এই অংশটুকু হচ্ছে ওপেনিং ট্যাগ, এই যে এই অংশটুকু হচ্ছে ওপেনিং ট্যাগের অন্তর্ভুক্ত, আর এইটুকু এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এখানে যেটা দেখতে পাচ্ছি যেমন এটা হচ্ছে আমার ক্লোজিং ট্যাগের আওতায়, আর এইখানে থাকবে যার উপর ক্লিক করব। তাহলে যার উপর ক্লিক করব সেটা হচ্ছে আমার এইখানটাতে থাকবে। তাহলে বুঝে শুনে কাজটা আমাকে করতে হবে। তো এরপরে আমাদের এটা হলো প্রথম বক্সের কাজ শেষ হয়েছে, অর্থাৎ আমাদের এখানে টিডিটাকেও শেষ করে দিতে হবে, দিলাম। এরপরে এটি একটি ইমেজ ট্যাগ। তো ইমেজ ট্যাগ লেখার নিয়ম কি, আমরা চলে যাই এই যে ইমেজ ট্যাগের এখানে একটা রয়েছে। আমাদের ইমেজ ট্যাগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জিনিস লাগবে, এটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই। ওকে, যেহেতু এটা দ্বিতীয় উপাদান, তার মানে অবশ্যই আমাকে আগে আরেকটি কি নিতে হবে, আরেকটি টেবিল ডাটা ট্যাগ নিতে হবে। এবং যখন এই বক্সের কাজ শেষ হয়ে, অর্থাৎ সেলের কাজ শেষ হয়ে যাবে, তখন টেবিল ডাটাকে আবার ক্লোজ করে দিতে হবে। তার মানে এটার মাঝখানে হবে আমার মূল কাজ। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, কখন কার কোথায় কাজ হয় এবং কাকে কখন কোথায়। তার মানে এই মাঝখানের অংশটুকুতে, অর্থাৎ এই যে মাঝখানের যে অংশটুকু আমি পাবো, এই মাঝখানের অংশটুকুতে আমি কি করব, আমার মূল কাজটা করব। এখন মূল কাজ কি, এটা হচ্ছে ইমেজ ট্যাগ। তো আমি ওখান থেকে কপি করে নিয়ে আসছি, সেটা আমরা এখানে বসাই দেই। তো এখন আসছি ইমেজ ট্যাগের। ওকে, আমরা ইমেজ ট্যাগকে কপি করে এখানে নিয়ে দেই। তো এটি দেখতে একটু বড় দেখা যায়, আমরা এটাকে ছোট করে নিই যাতে দেখতে সুন্দর দেখা যায়। ওকে, তো আমাদের যখন আমরা কোনো কিছু কোডিং করব, অবশ্যই আমাদের নিয়ম নীতি মেনে কাজ যখন করব, দেখবে যে ইনশাআল্লাহ একেবারে অ্যাকুরেট ফলাফল আসবে। অন্যথায় যেটা হবে, তোমার কাজ করবে একরকম, চাইবে একরকম, তোমার চলে আসবে আরেক রকম। তো আমরা এবার খেয়াল করি, দেখো। তো আমরা এটাকে করে দেই। ওকে, তো নো কালার করে দেই। ওকে, দেখো এখন আসি। তাহলে আমরা জানি এখানে ছবির নাম থাকবে। ছবির নাম এখানে কি, ছবির নাম দেখতে পাচ্ছি Bangladesh.jpg। তার মানে আমার এই ছবির নামের জায়গায় থাকবে বাংলাদেশ, অর্থাৎ Bangladesh.bang, Bangladesh.jpg। তো আমাদের হচ্ছে এই জেপিজি, ঠিক যেভাবে ছবির নাম আছে লিখলাম। এখন আসো, এখানে কিন্তু আমাদের দেখো চড়া দিয়ে দিয়েছে 80। তার মানে আমাদের এখানে এই চড়ার জায়গা আমাদের লিখতে হবে 80। তার মানে, এবং হচ্ছে উচ্চতা দেওয়া আছে আমাদের 100। তার মানে আমরা এই উচ্চতার জায়গায় হচ্ছে অবশ্যই 100 লিখবো। দেন আমাদের কাজ শেষ, তাই না? আরেকটু কাজ আছে, দেখো এখানে তো ছবি নাই, এখানে কি বাংলাদেশের ছবি আছে? নাই। কি আছে এখানে, হচ্ছে যে নাম আছে। তাহলে আমরা বলছি ছবি না থেকে যদি ছবির পরিবর্তে ছবির নাম থাকে, তাহলে আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে অল্টার। ছবির পরিবর্তে আসে, অল্টারের পরিবর্তে আমরা কি দিব, এই যে ছবির নামটা আবার এখানে দিয়ে দিব। অর্থাৎ এখানে বা আরেকটু কাজ করতে পারি। দেখো, যেহেতু আমার এখানে বাংলাদেশের মানচিত্র কথাটা রয়েছে, তার মানে আমরা ছবির নাম দিতে পারি বাংলাদেশের ম্যাপ দিতে পারি, বাংলাদেশ ম্যাপ, যেহেতু ওরা ছবির নাম দেয় নাই। বা আমরা চাইলে এটাও দিতে পারি, এটা যেটা রয়েছে আমরা এটাকে দিয়ে দিই, এখানে কপি করে এই ছবির পরিবর্তে যে নামটা দেখা যাবে ওই নাম জায়গায় আমরা এটাকে পেস্ট করে দিই। এইবার আমরা এটাকে দেখো তো, এই সারিতে আর কেউ আছে? নাই, দুইটা ছিল টেবিল ডাটা, দুইটাকে শেষ করে দিয়েছি।
তার মানে আমাদের প্রথম সারির কাজ শেষ, অর্থাৎ প্রথম সারির কাজ শেষ। এখন যেহেতু প্রথম সারির কাজ শেষ, তার মানে আমাকে প্রথম সারির ট্যাগকেও ক্লোজ করে দিতে হবে। এবার আসি আমাদের দ্বিতীয় সারি, তাহলে আমাদের আরেকটা সারি শুরু করতে হবে। এখন দ্বিতীয় সারিতে এটা হচ্ছে টেবিল ডেটা, বাট এখানে দেখতেছি একটা দাগ উঠে গেছে, অর্থাৎ এটা একটা কলাম ছিল, তো এই কলামটা আমরা দেখতে পাচ্ছি যে এই কলামটা এখন আর কি নাই। তো এখন এই কলামটা নাই, যে কি কারণে নাই আমরা যদি সেটার দিকে খেয়াল করি তাহলে দেখব যে আমরা জানি কোনো কলাম উঠলে অথবা সারি উঠলে আমরা সেক্ষেত্রে কি বলি, যে রো স্প্যান বা কলাম স্প্যান ব্যবহার করে থাকি। তো প্রথম কাজ আমাকে অবশ্যই সারিটা শুরু করতে হবে। তো আমাকে টিডি ট্যাগ নিতে হবে, অর্থাৎ আমার টিআর ট্যাগ নিতে হবে। তো এই সারির কাজ শেষ হওয়ার পর অবশ্যই সারিকে আগে শেষ করে দিতে হবে। তো এখন আমি এই কাজটুকু আগেই করে ফেলি, তার মানে এটা হচ্ছে এই টিআর শুরু থেকে শুরু করে এই টিআরের শেষ পর্যন্ত সব কাজ আমার দ্বিতীয় সারির সব কাজ আমাকে এই ভিতরের অংশে করব, অর্থাৎ এই ফাঁকা অংশটুকুতে আমি এই কাজটা করব। তাহলে এবার আসি আমাদের পরবর্তী কাজ, সেটা হচ্ছে এটি হচ্ছে টেবিল ডেটা। তাহলে টেবিল ডেটা ট্যাগ নিব, তাহলে টেবিল ডেটা ট্যাগ নিব, আমি টিডি নিব, টিডিকে ক্লোজ করব। এবার এখানে যে এনসিটিবি যে লেখাটা রয়েছে সেটাকে আমি শেষ করে দিব, যেহেতু এখানে একটাই উপাদান, তাহলে আমি টিডিকেও শেষ করে দিব। কিন্তু স্যার দেখেন তো একটু ভালো করে তাকাইয়া, এখানে এই এনসি লেখাটা কি পুরা রো এর মাঝখানে আছে না? তার মানে এখানে একটা অ্যালাইনমেন্ট দিতে হবে। কোথায়? এই ওপেনিং ট্যাগে, অর্থাৎ প্রথম টিডি এর মধ্যে। শুধু কি তাই, যেহেতু এখানে কলাম উঠেছে তার মানে এখানে কল স্পেন দিতে হবে। এখানে কয়টা দাগ উঠছে? একটা দাগ। এখানে এই এনসিটিবি এর এ পাশে, বাম পাশে এবং ডান পাশে দুইটা কলাম একত্রিত হয়েছে, অর্থাৎ আমরা যদি খেয়াল করি এখানে একটা কলাম, এখানে একটা কলাম, তাহলে দুইটা কলাম একত্রিত হয়েছে, তার মানে আমাকে এখানে রো স্প্যান কল স্প্যান 2 দিতে হবে। তো এই পর্যায়ে আমরা যদি একেবারে ফ্রেশ করে দেখি, আচ্ছা এখানে 0 নয়, এখানে 2 ছিল, আমি একটু সংশোধন করে দিয়েছি। তো এই পর্যায়ে আমরা যদি এটা পুরোটা কোডিং যদি দেখি তাহলে আমরা খুব ভালো করে যেটা খেয়াল করবো, আমরা একেবারে ফ্রেশ করে আমার কাছে করা রয়েছে, তো আমি সেটাকে ফ্রেশ করে দিই। এখানে একেবারে এটা হচ্ছে এটা ফ্রেশ করা কোডিং। তো আর বাকি নিচের কলামটি আমি কথা বলছি না কেন, কারণ এখানে কল স্প্যান, তো আমরা দেখতেছি যে ওপেনিংটাকে কল স্প্যান এবং সেন্টার দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে, যেহেতু আমার এই এনসিটিবি হচ্ছে একেবারে ঠিক মাঝখানে রয়েছে। তো এটা বুঝে নিবা, কারণ এটা তোমাদের ভিডিও 3-এ টেবিল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কথা বলা রয়েছে। এবং এখানে আরেকটা 3 নম্বর যখন শুরু করবে, 3 নম্বর সারি, অর্থাৎ 3 নম্বর সারি শুরু করার জন্য আমাদের আবার একটা টিআর নিতে হবে এবং টিআরকে শেষ করে দিতে হবে। মাঝখানে দুইটা ডেটা, টেবিল ডেটা। তো এখানে দেখতেছি এই ডাটাটা মাঝখানে রয়েছে, এই ডাটাটাও মাঝখানে রয়েছে টেবিলের, তার মানে আমরা এখানে অ্যালাইন দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমরা এই পর্যায়ে এরপরে হচ্ছে এটা নর্মাল জিনিস, আমাদের যখন 1 নম্বর ক্লাসে দেখেছি নর্মাল ফন্ট, এটা হচ্ছে নিচে সাবস্ক্রিপ্ট, অর্থাৎ 2 এর আগে, এই যে 2 এর আগে আমাদের আগে পরে সাবট্যাগ শুরু এবং সাবট্যাগকে শেষ করে দিতে হবে। আবার এই যে -m টু দি পাওয়ার, এটা হচ্ছে -m এর ঠিক আগে পরে সাবট্যাগ শুরু এবং শেষ করে দিতে হবে। এরপর টেবিল শেষ, বর্ডার শেষ। এবার এটাকে আমরা কোডিং করে দেখি কি আসে। তো আমরা এখান থেকে কপি করলাম, কপি করে এটাকে নোটপ্যাডে নিব, নোটপ্যাডে নিয়ে সেখানে পেস্ট করে দিব, দেন সেভ দিব। এই যে সেভ দেওয়ার পরে দেন আমরা রান করে, এই দেখো রান করলে আমরা কি পাচ্ছি, রান করলে আমরা এরকম টেবিল পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে স্যার ওদের টেবিল তার আমাদের টেবিল মিলে না। আচ্ছা, না মিলার বেশ কিছু কারণ আছে। দেখো পিপিলিকা ওয়ার্ডটার ডাইনে বামে অনেক জায়গা ছিল, বাট আমাদের এখানে ডাইনে বামে সে পরিমাণ জায়গাটি নেই। তাহলে আমরা কি করব? তাহলে আমরা অবশ্যই আমাদের উচিত ছিল এই যে টেবিল বর্ডারে পাশাপাশি আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করা। এই আমরা বলেছিলাম ক্লাস একেবারে সর্বশেষ ক্লাস 5-এ ধারাবাহিক ক্লাসে
সেখানে আমরা দেখাইছিলাম সেল প্যাডিং সেল স্পেসিংয়ে যে ডাইনে বামে যদি সেলের ভিতরে জায়গা থাকে তখন তোমাদের ওয়াইড আরেকটি অ্যাট্রিবিউট নিতে হবে, নিলে দেন তোমরা সেখানে বেশ জায়গা দেখবা। তো আমরা এখন এটার কত দিব, আমরা যদি বলি ধরো আমরা এখানে 500 দিলাম এটার বা 400 দিলাম, দিয়ে আমরা এখন সেভ দিব। সেভ দিয়ে এবার রান করি, দেখি কি আসে। এখন দেখো একেবারে পারফেক্ট, দেখছো পারফেক্টলি আমার পিপিলিকা ওয়াটার ডাইনে বামে জায়গা রয়েছে। এখন একটা প্রশ্ন, স্যার আমার এটার সাথে তো এটা মিলে না, ওরা যেটা দিছে আপনি তো সবসময় বলেন অ্যাকুরেট হতে হবে, কিন্তু বোর্ডে যেটা দিছে এটার সাথে তো আমার এটা অ্যাকুরেট হচ্ছে না। কেন অ্যাকুরেট হচ্ছে না আমরা যদি একটু কম্পেয়ার করে দেই, দোষটা আমাদের না, আসলে দোষটা হচ্ছে প্রশ্নকর্তার টাইপিংয়ে। যেমন যেমন আমরা যদি একটু দেখাই তাহলে আরো ভালো বুঝতে পাবে। এই যে আমরা একটু এটাকে সাইড করি আর হচ্ছে আমাদের ফলাফলটাকে আমরা সাইড করি, তাহলে দুইটা যদি আমরা কম্পেয়ার করে দেখি, আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে এখানে যদি তোমরা খেয়াল করো বোর্ডের যেটা আসছে সেটার দিকে যদি আমরা খেয়াল করি, দেখো এখানে প্রশস্ততা দিয়েছে 80, উচ্চতা দিয়েছে 100। এখন এই ছবিটা তো 100 পিক্সেল উচ্চতা তোমার লাগবে, তো 100 পিক্সেল উচ্চতা যদি তুমি উপরে নিচে হিসাব করো, তো এই যে উপরে নিচে যদি তুমি 100 পিক্সেল উচ্চতা নাও তাহলে তো তোমার এটা তো একটু বড় হবেই, এটা স্বাভাবিক বিষয়। হ্যাঁ, তো এখন প্রশ্নকর্তার উচিত ছিল নিজে কোডিং করে এই চিত্রটা হুবাহু ওখানে বসানো, কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা আমরা দেখি নিজে কোডিং করে না, বিশেষ করে প্রশ্নকর্তা এবং যারা উত্তরকর্তা যারা গাইডে দেখবে সমাধান করে তারাও করে না, যার জন্য এই সমস্যাগুলো হয়। তো আমরা এইভাবে বুঝে বুঝে যদি বোর্ডগুলো সলভ করি, এখন এটা তোমার খেয়াল রাখতে হবে, তোমার তো পরীক্ষার হলে কোডিং করে ফলাফল দেখাইতে হবে না, তোমাকে কোডিংটা দেখাইতে হবে। তার মানে পরীক্ষার হলে কোডিংটা যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো তাহলে কাজ শেষ। তাহলে কোডিং করার জন্য আমাদের বেসিক ক্লাসগুলো যেমন ইম্পর্টেন্ট, তেমনিভাবে আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে যে আমাদের এগুলো খেয়াল করতে হবে। তাহলে এই আজকের ক্লাসটা আমরা আশা করি যা যা পড়ছি যা যা শিখছি, এটা আসলে আমি তোমাকে এত সময় নিয়ে একটা বোর্ড বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আমি তোমাকে নিয়ম শিখাবো। তোমাকে আমি একেবারে অনেক সব বোর্ড সমাধান করে দেখাবো না, আমি এক একটা নিয়মের এক একটা জিনিস তোমাকে দেখাবো এবং কোথায় কি করলে কি হবে সেটা দেখাবো। এরপরে এটা একেবারে ইজি দেখতে পাচ্ছ। এখন দেখো এই মাঝে মাঝে এরকম বক্সের ভিতরে দেখবে যে যেমন 2 নম্বর সৃজনশীল আমরা যদি দেখি, এই বক্সের ভিতরে দেখবা যে চারপাশে বর্ডার আছে, এরপরে লিস্ট দেওয়া, চারপাশে বর্ডার, এটা হচ্ছে আসলে বডির অংশ, এটা টেবিল না। হ্যাঁ, এটাকে টেবিল ভেবে ভুল করিবে না। রাষ্ট্রীয় বোর্ড 2024 এটা বেসিক নিয়মে হবে, এটা আমাদের একটু খেয়াল রাখবে, এটা আমরা আগেই নিয়মেই করে ফেলতে পারবো। এখানে আরেকটা জিনিস যদি খেয়াল করো, এইদিকে যদি একটু তাকাও, এইখানে একটু ঝামেলা করছে। দেখো ঝামেলাটা কি স্যার? ঝামেলা হচ্ছে এটা দেখতে পাচ্ছি সার্কেল, আবার এটা ডিস্ক, সার্কেলের ভিতরে ভরাট, আবার দেখতে পাচ্ছি এটা স্কোয়ার, আবার দেখতে পাচ্ছি এটা সার্কেল। তার মানে এখানে আনঅর্ডার লিস্ট কথা সত্য, তাহলে 3টা ডাটা বাংলা, ইংলিশ, আইসিটি, 3টা ডাটা 3 ভাবে শুরু হয়েছে। তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আনঅর্ডার লিস্ট আমি নিব, অর্থাৎ বাংলার জন্য আনঅর্ডার লিস্ট নিয়ে শুরু করে শেষ করে দিব, আবার ইংরেজির জন্য শুরু শেষ, আইসিটির জন্য শুরু শেষ, দেন আমরা এটাকে একবার একটা রূপ দিব। তো আমরা যদি আমাদের ফলাফলটা একটু দেখি, দেখো আমরা যে কাজটা করেছি, অর্থাৎ যেহেতু এটি আনঅর্ডার লিস্ট তার মানে অবশ্যই আনঅর্ডার লিস্ট আমাকে নিতে হবে, যেহেতু এটা লেখা তালিকা, আর এই বুক লিস্ট হচ্ছে একটা লেখা। তো এই লেখার জন্য এই জন্য আগে আমাদের পি ট্যাগ নিতে হয়েছে এবং পি ট্যাগকে পরে অবশ্যই ক্লোজ করে দিতে হয়েছে। এই যে পি ট্যাগ নিছি, পি ট্যাগকে ক্লোজ করে দিছি। আবার এই বুক লিস্ট লেখাটা বোল্ড আকার আছে, তার মানে যে বুক লিস্টের আগে বোল্ড ট্যাগ নিছি, পরে এটাকে শেষ করে দিছি। আবার আন্ডারলাইন আছে, তার মানে বুক লিস্ট লেখাটার আগে আন্ডারলাইন, পরে আন্ডারলাইন শেষ করে দিয়েছি। এখানে স্টুডেন্টদের একটা সমস্যা যেটা হয়, যেটা আগে শুরু করবে সেটাকে পরে শেষ করবে। তো দেখো এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে এই প্যারাগ্রাফ ট্যাগ, ইউ ট্যাগ এবং হচ্ছে বোল্ড ট্যাগ, 3টা ট্যাগ এখানে কাজ করছে। তাহলে অর্ডারটা কি ছিল? প্যারাগ্রাফ ট্যাগকে আমরা সবার আগে শুরু করেছি,
সবার শেষে শেষ করেছি, বোল্ড ট্যাগকে মিডলে শুরু করেছি, মিডলে শেষ করেছি, ইউ ট্যাগকে আন্ডারলাইন ট্যাগকে, আর বোল্ড ট্যাগকে সবার শেষে শেষ করেছি, সবার আগে শেষ করেছি। অর্থাৎ যাকে সবার আগে শুরু করব তাকে সবার শেষে শেষ করব, যাকে সবার পরে শুরু করব তাকে সবার আগে শেষ করবে। এই অর্ডারটা ঠিক রাখবে, এখানকার অর্ডার, বাম পাশের অর্ডার আর ডান পাশের অর্ডার ঠিক রাখবে, না হলে কিন্তু প্রোগ্রামে ভুল আউটপুট আসবে। তো এখন আসি, এখানে দেখো বাংলা, এটা হচ্ছে আমার বিগস, তাহলে টাইপ নিছি, এটা হচ্ছে কি টাইপ, আনঅর্ডার লিস্ট। তার মানে এখানে আমি অবশ্যই যে কাজটা করব সেখানে হচ্ছে আমাকে এই প্রথমে আনঅর্ডার লিস্ট ট্যাগ নিতে হবে। তো ইউএল নিব আমরা, ইউএল নিয়ে আমরা টাইপ ডিক্স, এরপরে এটাকে লিস্ট ট্যাগ। তো এরপরে দেখো আমরা কি করেছি, যেহেতু এটি হচ্ছে আমাদের আনঅর্ডার, অর্থাৎ হচ্ছে এখানে যেহেতু আমাদের এটা আমরা আনঅর্ডার লিস্ট, এটাও আনঅর্ডার লিস্ট এবং আইসিটিও আনঅর্ডার লিস্ট, তিনটাই আনঅর্ডার লিস্ট। তার মানে আমরা এখানে ঠিক এই জন্যই তিনটা লিস্টকে আলাদা আলাদা করেছি। দেখো আমরা যদি খেয়াল করি, এই লিস্ট একটা বাংলাদেশ, বাংলা, ইংলিশ, আইসিটি, তিনটা লিস্টকে আমরা আলাদা আলাদা শুরু করেছি লিস্ট। এখন এটা কি স্যার আমরা যদি ইউএল ট্যাগ দিয়ে আগে লিখলাম না, যেহেতু এটা আনঅর্ডার লিস্ট, সমস্যা নেই, আমরা চাইলে ওই পদ্ধতিতেও করতে পারি। ওই পদ্ধতি যদি আমরা করি, এই যে দেখো আমি দুইটা নিয়মে এখানে দেখাইছি, অর্থাৎ অর দিয়ে দেখো এই যে দ্বিতীয় নিয়মটা, অর্থাৎ প্রত্যেকটার আগে আমরা যে কাজটা করেছি, মূল ট্যাগটা হচ্ছে ইউএল ট্যাগ, ইউএল ট্যাগকে নিয়েছি, প্রথমে ইউএল ট্যাগকে শুরু করেছি, দেখো এই যে ইউএল ট্যাগকে নিছি। তো ইউএল ট্যাগের আমরা এখানে টাইপ লিখে দিয়েছি, অর্থাৎ ইউএল ট্যাগকে শুরু করছি, দেখো আমরা চাইলে এটিকে বিকল্প নিয়মেও সমাধান করতে পারি। যেমন দেখো আমরা এখানে যে কাজটা করেছি, এখানে আমরা এই যে দেখো ইউএল ট্যাগকে স্টার্ট করেছি, বাংলা একটা লিস্ট, তাহলে বাংলার আগে পরে লিস্ট, এরপরে ইউএল ট্যাগকে শেষ করে দিয়েছি। অর্থাৎ আমরা তিনটার জন্য আলাদা আলাদা কাজ করেছি। যেমন আমরা যদি দেখি, এই বাংলার জন্য আমরা প্রথমে ইউএল ট্যাগ শুরু করছি, ইউএল ট্যাগকে শেষ করে দিয়েছি, এবং বাংলা যেহেতু একটা লিস্ট, আগে পরে লিস্ট ট্যাগ নিয়েছি। অর্থাৎ আমাদের লিস্টের ক্লাসটি অবশ্যই দেখবে, এটা ভালো বোঝার জন্য। এরপরে দেখো আমাদের এই ইংলিশ, তো ইংলিশে আমরা কি করছি, আমরা ইউএল ট্যাগ স্টার্ট করেছি, ইংরেজির ক্ষেত্রে ইউএল ট্যাগ স্টার্ট করেছি, এবং কাজ শেষ করার পর আমরা ইউএল ট্যাগকে শেষ করে দিয়েছি। এরপরে আবার যদি দেখি আইসিটির ক্ষেত্রেও আমরা ইউএল ট্যাগ শুরু করেছি, আইসিটি যেটা একটা লিস্ট, এর আগে পরে লিস্ট ট্যাগ শুরু এবং শেষ হয়েছে, এবং যেহেতু এটা আনঅর্ডার লিস্ট, আগে পরে আনঅর্ডার লিস্ট শুরু এবং শেষ হয়েছে। যেহেতু এটা টাইপ ডিক্স সার্কেল আইসিটির ক্ষেত্রে, সেজন্য আমাদের অ্যাট্রিবিউট হিসেবে ইউএল ট্যাগের সার্কেল লিখে দিয়েছি। তাহলে এইভাবে আমরা একেবারে যেই কোনো ক্ষেত্রে আমরা কি করতে পারি, এগুলোকে আমরা নিয়ে কাজ করতে পারি। তাহলে এই জায়গাটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আসলে আমরা কি করছি, এবং সেই অনুযায়ী আমাদের কাজটা করতে হবে। তো বেসিক ক্লাসের আসলে বিকল্প অন্য কিছু নেই, অবশ্যই আগে বেসিকগুলো শেষ করতে হবে, তারপরে এটাকে কাজ করতে হবে। আর এরপরে আমরা দেখতেছি আমাদের হচ্ছে আরেকটা রয়েছে, তো এটা নিয়ে আমি তেমন কোনো কথা বলছি না, কারণ আমরা এমনিতেই দেখতে পাচ্ছি যে আমাদের এই চিত্র 2 এটি স্বাভাবিক, এটা আমাদের টাইপ 1-এ এর খুব সুন্দর সমাধান, ক্লাস 1-এ খুব সুন্দর সমাধান দেওয়া আছে, সে অনুযায়ী তোমরা এটাকে সমাধান করে ফেলবে। তো পরবর্তীতে আমরা আরও কিছু বেশ বোর্ড যদি দেখি, তো এখানে সমাধান দেওয়া আছে। তো এটার গ্রুপে একেবারে খুব সুন্দর সলিউশন আপলোড করা আছে, তো সেখান থেকে সলিউশন দেখে নিবে। আশা করি এই জিনিসগুলো তোমাদের কাজে দিবে। এরপরে দেখো এই জায়গাটাতে একটু কথা বলি, এটা হচ্ছে আমাদের আরেকটি বোর্ডের প্রশ্ন। তো এখানে দিনাজপুর 24-এর একটি প্রশ্ন। তো
এখানে দেখো, এখানে আইসিডিটা একটা নানা ঢঙ্গে শুরু হয়েছে, অর্থাৎ মূলত এইখানে যদি আমরা খেয়াল করি, এখানে এই লাইনটা শুরু হওয়ার কথা এইরকম। তো এখানে দেখা যায় কি অনেক দূর পরে গিয়ে শুরু হয়েছে টি, তারপরে আরেকটু আগে গিয়ে শুরু হয়েছে সি, এরও আগে শুরু হয়েছে আই। তার মানে এখানে দেখো অনেকগুলো ঘর ফাঁকা রেখে তারপরে আমরা টি এর কাজটা শুরু করতে হয়েছে, অর্থাৎ এখানে বেশ কিছু ঘর ফাঁকা রেখে টি এর কাজটা শুরু হয়েছে, এখানেও ঘর ফাঁকা রেখে সি এর কাজটা শুরু হয়েছে। আমরা বলেছিলাম আমরা একেবারে সেল প্যাডিং, সেল স্পেসিং, সেল নাল সেল, সেখানে আমরা দেখাইছিলাম যে যদি কোনো স্পেস রাখতে হয়, ফাঁকা জায়গা রাখতে হয়, সেটা আমাদের দেখানোর নিয়ম হচ্ছে অ্যান্ড, মনে আছে তোমাদের? অ্যান্ড আমরা ফাঁকা জায়গাকে দেখানোর জন্য আমরা যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে অ্যান্ড, অ্যান্ড চিহ্ন দিয়ে অ্যান্ড বি পি এস সেমিকোলন এটা লিখতে হবে। তো দেখো এখানে কয়টা ফাঁকা আছে আমরা সেটা যদি একটু আইডেন্টিফাই করতে পারি। এখানে ধরো 4টা 5টা 3টা 4টা ফাঁকা রয়েছে, তো যার জন্য আমরা দেখো এই জায়গাটাতে আমরা কি করছি, এখানে আমরা এই ক্লাস নেওয়ার পর একেবারে ক্লাসের শুরুতে যত জায়গায় আমাদের ফাঁকা দরকার ছিল আমরা অ্যান্ড এন বি এস পি, সরি নট, এটা হচ্ছে অ্যান্ড বিএসপি। তো এখন এই জিনিসটা খেয়াল রাখবে, সে অনুযায়ী আমাদের এখানে কাজ করতে হবে। তো এটা একটু দেখতে হিবিজিবি মনে হয়, কিন্তু আমরা হিবিজিবি মনে হলেও আমরা সহজে কাজটা বুঝে ফেলি। তো চলো আমরা একটু ভালো করে কাজটাকে যদি একটু অ্যানালাইসিস করে দেখি, সেক্ষেত্রে আমরা কি কি জিনিস খেয়াল রাখবো। তো প্রথমে দেখতে পাচ্ছি আমাদের লেখাটা রয়েছে ওয়েলকাম টু 2024, তার মানে এখানে একটা লেখা প্যারাগ্রাফ এবং এটা বোল্ড করা 2024, সেজন্য 2024-এর আগে পরে বোল্ড ট্যাগ নিয়েছি। এখন এখানে দেখো এই ক্লাসের আগে এখানে দেখো এখানে বেশ কিছু ফাঁকা জায়গা রয়েছে, ক্লাসের আগে ফাঁকা জায়গা, এই জন্য আমার এখানে 2টা স্পেস রয়েছে, যার জন্য এটা আনুমানিক করে দিয়ে দিবা। আমরা 2বার অ্যান্ড এন বিএসপি নিয়েছি, এবার ক্লাস বোল্ড করা, বোল্ড দিয়েছি। এখানে দেখো এখানে যদি 2টা নেই, এখানে দেখো বেশ কিছু ফাঁকা জায়গা, হ্যাঁ আমাদের মোটামুটি 3-4টা বা 5টা 6টার মতো। তো আমরা এখানে এক বা অনেকগুলো দেখো ফাঁকা, প্রত্যেকটার জন্য একটা বার স্পেস। ধরো আমরা এখানে যেমন ধরো এই যে আমার একটা ট্যাগ ধরো বি, এখন এই বি ট্যাগের পরে আমি একবার স্পেস দেওয়ার পরে যতটুকু ফাঁকা জায়গা হবে ঠিক এতটুকু ফাঁকা জায়গা হবে একবারের জন্য। তাহলে আমি কতটুকু ফাঁকা যাচ্ছি ততবার স্পেস দিব, এটা আনুমানিক করে 4 বা 5 বা 6 বার দিয়ে দিবা। অর্থাৎ খেয়াল রাখবা যে কোনটাতে কয়বার দিছো ওই অনুযায়ী, যেমন এটাতে তুমি যদি 6 বার দাও তাহলে এটাতে দিবা 4 বার, 2 বার কম দিবা, আর এটাতে আরো 2 বার কম, এই অনুযায়ী আমাদেরকে কাজটা করতে হবে। তো এভাবে আমরা 1 বাই 1 সবগুলো কোডিং আমরা দেখবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।